বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে অপরিহার্যতা, এটা কোনো অবস্থাতেই মাইনাস করা যাচ্ছে না। আর রাজনীতির যে আলোচনা, নেতৃত্বের যে আলোচনা, সেই আলোচনায় শেখ হাসিনাকেও মাইনাস করা যাচ্ছে না। ফলে ঘুরে ফিরে যত রাজনীতির আলোচনাই হচ্ছে, সেই আলোচনাতে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি আসছে। বিএনপি ভার্সেস আওয়ামী লীগ আসছে, কিন্তু আওয়ামী লীগ ভার্সেস জামাত, জামাত ভার্সেস এনসিপি, এই জিনিসগুলো আসছে না। ফলে কি হলো, বিএনপি, এনসিপি, জামাত এদের সবাইকে মানুষজন মনে করছে যে এরা হলো মুদ্রার এপিঠ, কিংবা নদীর এক তীর। এক তীরের যেমন বসতি রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, কিংবা একই পরিবারে ভাই ব্রাদার রয়েছে, যে কোনো কারণে একটু ভিন্ন হয়ে আছে। ঠিক ওই রকম এখন বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, মোরালেস তাদের সবার মধ্যে একটা হৃদয় মাছের সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরের জড়োয়া ভাই। আর সীমান্তের ওপারে বলেন, জেলখানাতে বলেন, পদ্মা নদীর ওপারে বলেন, পর্দার আড়ালে বলেন, যে রাজনৈতিক শক্তিটি, সেই রাজনৈতিক শক্তিটি হলো আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার সহযোগী সংগঠন, এবং একই সঙ্গে তার যে সকল রাজনৈতিক মিত্র ছিল, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, এরপর হেফাজতের একটা বিরাট অংশ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামীপন্থী, আওয়ামী লীগ জমানাতে যারা আমি এবং মামুদের সরকার, যারা গৃহপালিত বিরোধী দল, হোয়াট এভার মেবি, যে কথাই বলেন না কেন, ওটা আর একটা ব্লকের মধ্যে রয়ে গেছে। ফলে কি হলো, যেমন আপনি একটা ঘরের মধ্যে আছেন, চারিদিকে আবদ্ধ, কিন্তু ঘরের অপর প্রান্তে আপনি জানেন যে সাপ আছে, ব্যাঙ আছে, বেজি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, ভূত আছে, জিন আছে, প্রেত আছে, কিন্তু আপনি কোনো ব্যারিয়ার তৈরি করতে পারছেন না। ফলে আপনি যেখানেই থাকেন না কেন, প্রতি মুহূর্তে মনে হবে এই এলো বুঝি, এই ধরলে বুঝি, কাজেই সেই আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি অনেক কিছু করবেন। একইভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবর্তমানে, মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ সম্পর্কে যে ভয় থাকতো, ভীতি থাকতো, তার চেয়ে শত শত গুণ বেশি ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা তৈরি হয়েছে পর্দার আড়ালে থাকা আওয়ামী লীগকে নিয়ে। এর ফলে কি হলো, সকল রাজনীতির আলোচনায় আওয়ামী লীগ কি আছে রাজনীতিতে? একদল বলছে আছে, আরেক দল বলছে নেই। আওয়ামী লীগ কি টিকে থাকবে? একদল বলছে টিকে থাকবে, আর একদল বললো যে টিকে থাকার কি আছে, আওয়ামী লীগ তো আছেই, 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, এখানে টিকে থাকার কি আছে। আর একদল নানা রকম তথ্য উপাত্ত হাজির করছে, না না না, এটা সম্ভবই নয়। ইতিহাসে যে সমস্ত রাজনৈতিক দল গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে, তারা মানবজাতির ইতিহাসে কোনো দিন ফিরে আসে নাই। এই সমস্ত যে সমস্ত লোকজন ইতিহাসের কথা বলেন, কিছু কিছু হলে ইতিহাসে এটা হয়নি, এটা হয়নি, সারা দুনিয়ার এরকম নজির নাই। তাদেরকে যদি বলা হয় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ইতিহাস বলেন, নীলফামারীর ইতিহাস বলেন, তারা বলতে পারবে না, কিন্তু দুনিয়ার ইতিহাস তারা জানেন। তাদেরকে যদি বলা হয় সারা দুনিয়ার ইতিহাস তারা জানে, কিন্তু বাংলাদেশে যদি বলা হয় 1935 সনের ভারত শাসন আইন সম্পর্কে একটু বলেন তো, আপনারা যদি বলেন যে মার্লো মিশন সম্পর্কে কিছু বলেন তো, ক্রিপস মিশন সম্পর্কে কিছু বলেন তো, কিচ্ছু বলতে পারবে না, কিছু বলতেই পারবে না। এক লোক দেখা গেল যে এই আমি মাঝে মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত বলি, তো সঙ্গতির কারণ হলো কি, যে উচ্চারণ, আরবি উচ্চারণ যেটা আছে আমাদের দেশে, যে আরবি উচ্চারণ হয় মেইনলি হলো কয়েকটি আরবি শব্দ আছে, যেমন বাংলাতে আমরা চাঁদ বলি, চাঁদ, বা দীর্ঘই, রস্বরী দীর্ঘরি। তো এই শব্দগুলোর উচ্চারণ করে পরিশুদ্ধ বাংলায় কথা বলে এইরকম লোক আপনি পাবেন না। আচ্ছা, কিন্তু এই বাংলা ব্যাকরণটা যদি আপনি জার্মানির কোনো লোককে বলেন বা আমেরিকার কোনো লোককে বলেন, সে কিন্তু পরিশুদ্ধভাবে, তাকে যদি আপনি একবার শিখিয়ে দেন চাঁদ, সে যেন 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 আজকে আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, এইভাবে বলে আপনি হাসতে হাসতে মরে যাবেন। কিন্তু আমরা বাঙালিরা কখনোই কিন্তু এই ভাষায় কথা বলি না। এখন সেই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের সঙ্গে আমাদের দেশে আরব দেশের লোকেরা এসছে,
ওই সময় আমাদের দেশের লোকদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এইভাবে আইন উচ্চারণ করতে হবে, গাইন উচ্চারণ করতে হবে, আলিফ, ছোট আলিফ, বড় আলিফ, এই জিনিসগুলো করতে হবে, এখানে টান দিতে হবে। ওটাই উস্তাদদের মাধ্যমে বংশ পরম্পরায় ছিনা থেকে ছিনা চলে আসছে। এবং এই লাইনে যারা শিক্ষা গ্রহণ করছে তারা এই আরবি শিক্ষাটাকে মনে করে যে আল্লাহ স্বয়ং তাদেরকে শিখিয়েছে, এখানে নির্ভুল। পৃথিবীতে একমাত্র আরবি হলো শ্রেষ্ঠতম ভাষা। আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো ভাষা নেই। কিয়ামতে আরবি ছাড়া আল্লাহ আরবিতে কথা বলবেন এবং দুনিয়ার সব মানুষ আরবিতে কথা বলবে। এই ধরনের কথাবার্তা সবাই প্রচার করেন। তো তাদের সামনে আপনি যদি কোনো কারণে যেইখানে হায়ের উচ্চারণ আলহামদুলিল্লাহ, এই যে হা, এইভাবে যদি নর্মালি বলেন আলহামদুলিল্লাহ, বলা হয় নাই। জান্নাতে যাইতে পারবা না, তুমি একমাত্র হায়ের উচ্চারণ করতে পারো না, আইনের উচ্চারণ করতে পারো না। তো এরকম কয়েকজন লোকজন আসলো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা তোমরা তো বলো তো, এই যে তোমরা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করছো, 1400 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি যখন এলেন 570 খ্রিস্টাব্দে আরব দেশে আরবি হরফ বা বর্ণমালা কয়টা ছিল বলো তো এখন? সঙ্গে সঙ্গে মুখ হয়ে গেল। আমি বললাম যে এই যে তোমরা যে কথাগুলো বললো, আজকে যে কোরআন শরীফটা লেখা হচ্ছে, এটা কত খ্রিস্টাব্দে এই প্রথম এই বর্তমান যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ছিল, বা এই ফরম্যাটটা মানে তৈরি হয়েছে, বলতে পারবে না। এরকম অনেক কিছু আছে আমাদের দেশে, যেমন আওয়ামী লীগ ফিরে আসবে না, ওটা আসবে না, ওটা আসবে না, রাজ্যের দুনিয়ার ইতিহাস সব নিয়ে আসলো। কিন্তু যে ইতিহাসটা তাদের জানা দরকার, যে বিষয়টি তাদের জানা দরকার, যে একটা মানুষের রাজনীতির যে বোধ, বুদ্ধি কেন এবং কিভাবে আসে, কেন একটা মানুষ আওয়ামী লীগ করে, কেন একটা মানুষ জামাত করে, কেন একটা মানুষ এনসিপি করে, এই যে ডিফারেন্ট যে তার চিন্তা, ফিলসফি, এটা মানুষের হৃদয়, মন, মস্তিষ্ক থেকে কেন এবং কিভাবে আসে, এই জিনিসটা আমি আজ পর্যন্ত কারোর সাথে আলাপ করে, যাদের সাথে আলাপ করেছি, কেউ বলতেই পারে না। জানি এই ধরনের একটা প্রশ্ন যে আপনি আওয়ামী লীগ কেন করেন, বলেন আওয়ামী লীগ যখন করেন তখন আপনার মস্তিষ্কের মধ্যে কী ধরনের, যাকে বলা হয় রসায়ন হয়, তারপর বিএনপির কথা শুনলে আপনার মস্তিষ্কের মধ্যে কী ধরনের রস পড়ে, চোখের কী সমস্যা হয়, পর্দা কীভাবে নাচে, এই কথা বললে চিন্তা করে যে এটা বেকুব, এই ধরনের একটা প্রশ্ন হলো। বিএনপির কথা শুনলে আওয়ামী লীগের লোকজনের রাগ হবে, আওয়ামী লীগের কথা শুনলে বিএনপির লোকজনের রাগ হবে, এটি তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যে মনস্তাত্ত্বিক, সাইকোলজি, বিজ্ঞান, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, এবং এটার ভিত্তিতেই ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা রাজনীতির ময়দানে বক্তব্য দেই, আমরা প্রায় সবাই এই বিষয়গুলো জানি না। না জানার কারণে এই কোনোদিন আওয়ামী লীগের লোকজন বলতো তারেক রহমান মরে গেলেও বাংলাদেশে আসতে পারবে না, বিএনপি শেষ, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। এখন বিএনপি, তারেক রহমান কেন ক্ষমতায় বলেন? আওয়ামী লীগ কোথায়? যে কারণে তারেক রহমান ক্ষমতায়, একই কারণে ভবিষ্যতে শেখ হাসিনা ক্ষমতায় আসবে, এবং একই কারণে ভবিষ্যতে জয়, পুতুল, ববি এরাও ফিরে আসবে। এবং এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার কারণে আপনি চিন্তা করেন কত হাজার বছর আগে মুসা নবীর জমানাতে যে ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছে, সেই লাশ, কঙ্কালটি ফ্রান্স আনবে মিশর থেকে পরীক্ষা করার জন্য, জাস্ট একটা ল্যাবরেটরি টেস্ট। কিন্তু মিশর বলছে যে নো, তোমরা আমাদের দেশের রাজাকে নিচ্ছ, ইতিহাসের সবচেয়ে সেরা রাজাকে নিচ্ছ, ফেরাউন রামসিস দ্য গ্রেট। কাজেই তাকে অভ্যর্থনা জানাতে হলে তোমাদের এয়ারপোর্টে এসে তোমাদের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা, ফ্রান্সের প্রেসিডেন্ট, তাকে রিসিভ করতে হবে, রাজুকেও স্যালুট দিয়ে, রয়্যাল গার্ড দিয়ে তাকে গ্রহণ করতে হবে, এবং তাকে আবার সেই রয়্যাল গার্ড দিয়ে মিশরে পাঠাতে হবে। এটা যদি রাজি হও তাহলে মিশর পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। ফ্রান্স রাজি হয়েছে এবং সেই ঘটনা ঘটেছে, এবং আমি নিজে সেই দৃশ্য, ভিডিও ফুটেজ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এই কাজ মিশর কেন করলো? একটা কঙ্কালের সাথে তার রাজকীয় ব্যবহার করতে হবে, এই যে আনুগত্য। আমরা বাংলাদেশে বসে ফেরাউনকে এত গালাগালি করি। আমি যখন প্রথম মিশরে গেলাম ওদের স্টেট গেস্ট হিসাবে, এয়ারপোর্টে আমাকে যে রিসিভ করতে এলো, আমি তাকে সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমাদের মহাকালের ইতিহাসে তোমরা সবচেয়ে ফাদার অফ নেশন বলো, বা যাকে সবচেয়ে বড়
রাজা মনে করো, সম্রাট মনে করো, হু ইজ হি? কে সে? সে বলল রামসিস দ্য গ্রেট। ফেরাউন রামসিস দ্য গ্রেট। আপনি বুঝেন যে আমরা যে গালাগালি করি, ওরা তাকে জাতির পিতা হিসেবে মান্য করে। তো অথচ সেই মিশরে যে তেলাওয়াতের যে প্রথা, আজকে যে আমরা আধুনিক তেলাওয়াত করি, এটা মিশরে শুরু হয়েছিল। সেই তেলাওয়াত, ফিরআউনের দেশে সেই তেলাওয়াত নিয়ে আমরা এই দুনিয়াতে কাণ্ডকারখানা করে ফেলি। এখানে হাত কেন বাঁধলাম না, এখানে টান কেন দিলাম না, এখানে গুজু কেন হলাম না। এই হলো আমাদের বাঙালির অবস্থা। এনিওয়ে, যেটা বললাম, রাজনীতিতে আওয়ামী লীগের যে উপস্থিতি, এটি বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। এবং আগামী রাজনীতি যে শেইভ, আগামী রাজনীতির যে একটা স্থিতি, আকার এবং আকৃতি, এ পুরোটাই নির্ভর করছে আওয়ামী লীগের উপরে। টুডে অর টুমরো। এই যে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের মধ্যে মানে ভিতরে কি হচ্ছে জানি না, বাইরে থেকে সবাই বলছে এটা হলো মানে আমি এবং মামুদের পার্লামেন্ট। এখানে যে বিরোধী দল যারা আছে, এরা সব সাজানো গোছানো মেকি, এরা সবাই একই ভাষায় কথা বলে এবং একটা সমঝোতার পার্লামেন্ট। এবং খোদ পার্লামেন্টের যারা সংসদ সদস্য আছেন, সরকারি দলের আছেন, বিরোধী দলের আছেন, তারাও ঠিক একই অভিযোগ করছেন যে এখানে যা কিছু হচ্ছে মেকি, মক পার্লামেন্ট হচ্ছে। এটা সাজানো গোছানো পার্লামেন্ট হচ্ছে। এটা যে কোনো সময় বুমেরাং হতে পারে যে কোনো পক্ষের জন্য। যারা বিরোধী দলে আছেন তারা প্রচণ্ড রকম ইমেজ সংকটে পড়ছেন এবং সেই ইমেজ সংকট কাটানোর জন্য তারা নানা রকম আবল তাবল কথা বলছেন। সরকার বিরোধী, আজ ফাটিয়ে ফেলেঙ্গা, কাল ফাটিয়ে ফেলেঙ্গা, মেরে ফেলেঙ্গা, রাস্তা কাঁপায়েঙ্গা, তারপর গণঅভ্যুত্থান করেঙ্গা, বিপ্লব করেঙ্গা, ছুঁড়ে ফেলে দেঙ্গা, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলছে। পাবলিক বলছে মোনাফেক, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তো বুঝেন ব্যাপারটা। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে রাজনীতির যে ভারসাম্য, সেই ভারসাম্য বা নদীর পানিতে যে মিষ্টি পানি থাকে, সমুদ্রে যে লবণাক্ত পানি থাকে এবং উভয়ের মধ্যে মিষ্টি পানি এবং লবণাক্ত পানির মধ্যে একটা সীমারেখা থাকে। সেই সীমারেখা ভঙ্গ হয়ে যায় কখন? যখন উজান থেকে পানি না আসে, ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, তখন সমুদ্রের পানি এসে চাঁদপুর পর্যন্ত চলে আসে। বঙ্গোপসাগরের পানি চাঁদপুর পর্যন্ত চলে এসে সমস্ত নদীর উপকূলের ভূমিকে তারা লবণাক্ত করে ফেলে। ফসল, ফল ফলাদি সব নষ্ট হয়ে যায়, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায় এবং যাচ্ছে। ফলে কি হলো, আমরা এই যে লড়াই করছি, যুদ্ধ করছি, সারা দুনিয়াতে এখন পানির জন্য সবাই হাহাকার করছে, যুদ্ধ করছে, এই ফ্লোটা ঠিক রাখতে চাচ্ছে। তো পদ্মা নদীর, ব্রহ্মপুত্র নদীর, বিভিন্ন নদ নদীর, তিস্তা, এর যে উজান থেকে যেন পানির প্রবাহটা ঠিক আসে এবং আমরা যেন লবণাক্তের হাত থেকে বাঁচি, মরুকরণের হাত থেকে বাঁচি। একটা সময় সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সভ্যতার পাদভূমি ছিল। নদী ছিল, সমুদ্র ছিল, জনবসতি ছিল, রাজা ছিল, বাদশা ছিল, সব ছিল। এখন সেটা পুরো মরুভূমি। একইভাবে এখন বাংলাদেশ যেভাবে পড়েছে, আগামী দিনে বাংলাদেশ যদি এটা মরুভূমি হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না। সুন্দরবনের কোনো অস্তিত্ব থাকবে না, যেভাবে আগে একসময় সুন্দরবনের অস্তিত্ব ছিল না। তো রাজনীতিতেও তদ্রূপ ভারসাম্য দরকার। ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে আর রাজনীতি থাকবে না। এটা সকলের জন্য মারাত্মক ব্যর্থতা। আর তারই প্রেক্ষিতে ঘুরে ফিরে বারবার শুধু এই যে রাজনীতির যে ভারসাম্য, এক পক্ষে বিএনপি, জামাত, এনসিপি এবং এদের মধ্যে যে সখ্যতা, বিএনপি জামাতের সাথে সখ্যতা দীর্ঘদিনের, এনসিপির সাথে জামাতের সখ্যতা সাম্প্রতিককালের, আর তারা সবাই মিলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ম্যাটিকুলাস ডিজাইন করেছে, আন্দোলন, লড়াই, সংগ্রামে নানা রকম গোপন সলাপ পরামর্শ করেছে। একে অপরের জাইঙ্গা পর্যন্ত এদের মুখস্থ। কাজেই সেখানে দাঁড়িয়ে বিরোধ হয় না। যে বিরোধ হয় সেটা হলো অভিনয় হয় এবং সেই অভিনয় দীর্ঘদিন চালানো যাবে না। এর ফলে কি হলো, যে শূন্যতা, আকাশে বাতাসে রাজনীতির শূন্যতা, সেই শূন্যতায় প্রতিপক্ষ হিসেবে বারবার শেখ হাসিনার নাম আসছে, বারবার আওয়ামী লীগের নাম আসছে। এখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না, বেঁচে থাকবে কি থাকবে না, এটা তো প্রকৃতির উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে।
আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কি পারবে না, আসবে কি আসবে না, এটাও প্রকৃতির উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে। ম্যাটার অফ সার্ভাইভাল। এই পৃথিবীতে ১০ কোটি বছর আগেও মানুষ ছিল। ১০ কোটি বছর আগে মানুষ ছিল। ইভাল নোয়া হারারির একটা সাম্প্রতিক যেটা বিখ্যাত বই, যে এই মানুষের মধ্যে শত শত প্রজাতি ছিল। এখন বিভিন্ন রকম প্রজাতি আছে অন্যান্য প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে প্রজাতি ছিল। এত প্রজাতিকে পিছনে ফেলে কেন আজকের আমরা এই প্রজাতিটি টিকে রইলাম এখন পর্যন্ত? এটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। ইভেন বিজ্ঞান যেটা বলেছে যে আমরা যখন ইরেকশন হয়, বীর্যপাত হয়, তখন মেয়েদের যোনি পথ থেকে সেই পুরুষের যে বীর্য জরায়ুর পথে ছুটতে থাকে কত বিলিয়ন, মানে বিলিয়ন বিলিয়ন যাকে বলা হয়, সেই শুক্রাণু ছুটতে থাকে জরায়ুর দিকে, সবাইকে পরাজিত করে। যে আমরা যারা বেঁচেছি, একটা মাত্র শুক্রাণু সেখানে ঢুকতে পারে জরায়ুর মধ্যে, আর জরায়ুর মধ্যে যেই ঢুকে যায় জরায়ু বন্ধ হয়ে যায়, বাকি শুক্রাণুগুলো অকেজো হয়ে যায়, মরে যায়, আও মাও করে চিৎকার করে মরে যায়, আর ওটার সঙ্গে ডিম্বাণু সেই একত্র হয়ে এরপরে মানবের ভ্রণ তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়। তো বোঝার চেষ্টা করেন আমাদের জন্মই হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে, দৌড়ের মাধ্যমে। তো এখানে জীবনটাও দৌড়ের উপর থাকতে হবে, প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে। এখানে আরাম আয়েশ করতে গেলেই সমস্যা হয়ে যাবে। ফলে এই যে রাজনীতিতে এখন যারা আরাম এবং আয়েশের স্বপ্ন দেখেছেন, তাদের পরিণতি ওই আওয়ামী লীগের মতো হবে। আওয়ামী লীগও কিন্তু এরকমভাবে সেই ২০১৪ পর থেকে বা ১৬ পর থেকে তারা এই আরাম আয়েশের দেশের কারাগার ভেঙে যেমন জঙ্গিবাদে অভিযুক্ত ব্যক্তিরা বেরিয়ে এলেন, এবং তারপর পরে সারা দেশে আমরা কালেমা যুক্ত কালো পতাকার মিছিল দিকে দিকে করতে দেখলাম। মাঝে কিছুদিন বন্ধ ছিল, আবার হঠাৎ করে সারা দেশ হঠাৎ করে এই ধরনের পতাকায় সয়লাব হয়ে গেল। কেউ কেউ এটির সঙ্গে আইসিসের পতাকার মিল দেখতে পাই। যদি তাই হয়ে থাকে, কেন এমনটি ঘটছে আপনার কি মনে হয়, এবং এই বিষয়টিতে কোনো ধরনের উদ্বেগের কিছু রয়েছে কিনা? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ইউনুসের সময়ে যেটা আপনি বললেন যে সাদা পতাকা এবং কালো পতাকা দুটোই দেখা যাচ্ছিল, কলেমা খচিত। এবং তখন কিছু গণমাধ্যমে রিপোর্ট এসেছিল যে এই পতাকা কাণ্ডের পিছনে ইউনুসের একজন উপদেষ্টা এবং একজন সহকারী অর্থায়ন করছেন। তারপর যখন একটা পশ্চিমা বিভিন্ন দূতাবাস থেকে একটা চাপ আসে, তখন সেই পতাকাগুলো উধাও হয়ে যায়। এবার যে পতাকার যে সূত্রপাত, সেটা হলো 13 জুন মুফতি হারুন ইজহার তিনি একটা বয়ান দেন। সেই বয়ানে বলেন যে বাংলাদেশে যে ফুটবল খেলাকে কেন্দ্র করে যে বিদেশি পতাকা উঠছে, উনি বলেন যেটা বিজাতীয় পতাকা, এটা জায়গায় কালেমার পতাকা উড়ায় দাও। তো ওনার এই বিজাতীয় পতাকা, মানে ফুটবল ম্যাচ তো বছরের পর বছর ধরে হয়েছে উনি কি বাংলাদেশে, কালেমার কখনো পতাকার কথা বলেছেন নাকি কালেমার পতাকা? কালেমার পতাকা, মানে উনি তো, এটা তো ফুটবল ম্যাচ যুগ যুগ ধরে হচ্ছে, বাংলাদেশ থেকে বলে নাই, ফার্স্ট উনি বললেন। তারপরে উনি যখন কালেমার পতাকা উড়িয়ে দাও ঘোষণা দিলেন একটা ভিডিওতে, তো সেটা তো অনেক বেশি লোক দেখেও নাই, কিন্তু দেখা গেল সারা বাংলাদেশে এই পতাকা লাগানোর হিড়িক পড়ে গেছে। কালো পতাকা, সাদা পতাকা, সবুজ পতাকা, এবং রীতিমতো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন শুরু হয়ে গেছে পতাকার। তো এখন এই কালো, সাদা এবং সবুজ পতাকা, যেটা ওনারা বলছেন কালামার পতাকা, এটা মূলত আল কায়দা, ইসলামিক স্টেট, হামাস এবং বকো হারামের পতাকা। আর তারা যে ব্যাখ্যা দিচ্ছেন মানুষকে, কালেমার পতাকা, কালেমের পতাকা বলে কোনো কিছু নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন পতাকা, কালেমার পতাকা ছিল না। তখন ত্রিকোণাকৃতির সবুজ পতাকা ছিল, সাদা পতাকা ছিল, তো সেখানে কোনো কিছু লেখা ছিল না। সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই পতাকাগুলো যে ক্যালিগ্রাফি ইউজ করা হচ্ছে, সেটা হলো এক্স্যাক্টলি আল কায়দা, ইসলামিক স্টেট, বোকো হারামের যে ক্যালিগ্রাফি, সেটাই ইউজ করা হচ্ছে। এখন মুফতি হারুন ইজাজ সাহেব যখন কালেমার পতাকা উড়াতে বলছেন, মানে বাংলাদেশে, এরপরে কেউ কেউ বলছে একদিন বাংলার আকাশে
কালেমার পতাকা উড়বে, মানে তারা খেলাফত প্রতিষ্ঠার পথে যেতে চাচ্ছেন। তো এই হুম হুম কালেমার পতাকা নিয়ে মুফতি হারুন ইসলাম যদি এই কালেমার পতাকা নিয়ে মুফতি হারুন ইসলাম যদি সৌদি আরব যান বা অন্য কেউ যান, তো ওনাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে। এটা শাস্তিযোগ্য অপরাধ। সৌদি আরবে, যেটা ইসলামের জন্মভূমি, সমস্ত আরব বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে আপনি যদি এই পতাকা উড়ান, পুলিশ আসবে, পতাকা নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। ইউরোপের সব দেশে এই পতাকা ব্যান। তো আপনি মানে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, সেখানে এই পতাকা উড়ালে পুলিশ এসে পতাকা তো নিয়েই যাবে, ইন্টারোগেট করবে। আর এটার সৌদি কোনো আরবে এক্সাম্পল আছে? এটার কি কোনো এক্সাম্পল আছে যে এই পতাকা আহ এটা তো নিয়ে আইন। বেরোলে? আপনি যদি এটা সার্চ দেন ইন্দোনেশিয়ার আইন ফ্ল্যাগ নিয়ে, আপনাকে এটাই দেখাবে, এটাই আইন। সৌদি আরবে এখন যেটা বড় রিস্ক হতে যাচ্ছে, যে ইনারা যে একটা উন্মাদনা সৃষ্টি করছেন পতাকা লাগিয়ে, আল্লাহ না করুক সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যারা প্রবাসী শ্রমিক আছেন, ওনাদের কেউ যদি একটা পতাকা ওড়ান বা একাধিক পতাকা ওড়ান, তাহলে তো এই পতাকা ওড়ানোর অপরাধে হাজার হাজার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হবে এবং মানে কারণ কি, জেল। এরা কি মনে করে যে আইসিস সম্পৃক্ত কোনো ধরনের সিম্বলিক বিষয়? এই পতাকাগুলো যেহেতু জঙ্গি গোষ্ঠীর, এবং সৌদি আরবের তো সবাই জানে যে কলেমার পতাকা বলে কিছু নাই। আপনি বলবেন যে সৌদি আরবের জাতীয় পতাকাতেই তো কলেমা লেখা আছে, ওইটা হুম হুম উড়াইতে পারবেন। কিন্তু এই কালার গুলা, সাদা কালো কালার গুলা পার্টিকুলার, এবং যে ফন্টটা, এই ফন্টটা হুম হুম এগুলো ওই ওই জঙ্গি গোষ্ঠীগুলোর ফন্ট। এবং আমি তো বললাম যে সৌদি আরবে এই পতাকা সহ যদি বিমানবন্দরে কাউকে পাওয়া যায়, তাকে গ্রেপ্তার করা হবে এবং জি। জেলে দিয়ে দেওয়া হবে। এটা একদম পার্টিকুলার আইন। ওনারা মানুষকে যে ভুলভাল বোঝাচ্ছেন যে এই ফুটবলের পতাকা উড়ানো যাবে না, বিজাতীয় পতাকা, কালেমার পতাকা উড়াও। আচ্ছা, তারপর কালেমার পতাকা উড়াতে উড়াতে এখন কি হলো? এখন দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার বিকৃত সংস্করণ তৈরি হচ্ছে, যেখানে মাঝখানে কালেমা বসাই দেওয়া হচ্ছে। তো আপনি তো বাংলাদেশের জাতীয় পতাকা যেটা আমাদের সবুজ লাল, সেটার মধ্যে কালিমা বসালেন, মানে পতাকা অবমাননা হয়ে গেল। তা ওনাদের এজেন্ডাটা তো আমরা বুঝতেছি। ওনাদের এজেন্ডাটা হলো ওনারা আসলে গণতান্ত্রিক সিস্টেমটাকে বানচাল করতে চাচ্ছেন, ফার্স্ট। সেকেন্ডলি হলো যে বিএনপি সরকার মাত্র 4 মাস ক্ষমতায়, এখনো সরকার ঠিক মতো সেট হইতে পারেনি, অসংখ্য চ্যালেঞ্জ, এবং সরকারকে এখন বিদেশি বিনিয়োগ আনতে হবে। প্রধানমন্ত্রী গেলেন চীনে বিনিয়োগ আনতে, অথচ চীনে এই পতাকা ব্যান। তো চাইনিজ কেউ তো এই পতাকা দেখলে বিনিয়োগ করবে না বাংলাদেশে, কেউ বিনিয়োগ করবে না। বাংলাদেশের জন্য বিনিয়োগটা না আসে, একদম সহজ কথায় এই পতাকা কাণ্ডের পিছনে হলো সরকারকে বিপদে ফেলার জন্য। তাহলে সরকারকে বিপদে ফেলতে কে চাচ্ছে? তারা চাচ্ছে। এটা হলো বড় প্রশ্ন। তো আপনি তো জানেন যে জান্নাতের টিকিট বিক্রিকারী দল তো বলেছিল 3 দিনে সরকারকে ফেলে দিবে। জি। তো এখন তারাই যদি এটার পিছনে থাকে, এটা বা তারা যদি নেই, তার গ্যারান্টি কোথায়? বা ইউনূস নিজেই এসব করছে না, তারই বা গ্যারান্টি কোথায়? তার লোকেরা তো আগে করেছে। তো এইগুলো মুফতি আজহার, ইনি কে? ইনি হরকতুল জিহাদ সংশ্লিষ্ট, ওনার সাথে লস্করে তৈয়বার কানেকশনের অভিযোগ আছে। উনি অ্যারেস্ট হয়েছেন ওই অভিযোগে। উনি আমেরিকান এবং ভারতীয় দূতাবাসে বোমা হামলা চালানোর ষড়যন্ত্র করার দায়ে গ্রেপ্তার হয়েছেন, এবং সেটা নিয়ে এই মার্কিন দূতাবাসে এবং ভারতীয় দূতাবাসে সিকিউরিটি বাড়ানো হয়েছিল। তো এমন একজন বিতর্কিত ব্যক্তি বা আলোচিত ব্যক্তি, যার পিছনে আমরা যাকে বলি যে টেররিস্ট ট্র্যাক রেকর্ড আছে, তো উনি কেন এটা বললেন? তারপরে বাকিরা সবাই, আপনি যদি দেখেন, উনি শুধু বললেন পতাকা ওরাও, এখন একের পর এক কথা মানে বাড়ছে, তারা ক্রমাগত বাড়ছে। এখন বলছে যে একদিন বাংলার আকাশে কালেমার পতাকাই উড়বে। তার মানে এই গণতন্ত্রকে বিনাশ করে দিয়ে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার প্লট। এখন খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার প্লট তো তুরস্কেও হয়, রেজেপ তাইয়েব এরদোয়ানের দেশে। কিন্তু রেজেপ তাইয়েব এরদোয়ানের দেশেও এই ফ্ল্যাগ উড়ানো নিষেধ, সিরিয়াতে নিষেধ, ইয়েমেনে নিষেধ, কুয়েত, কাতার, সব দেশে এটা নিষেধ। আপনি দেখবেন আজকে জাতিসংঘের যে টেস বেনান, তিনি আইডিপির সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছেন। কালকে অন্য পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করবে। তারপরে কি হবে? বাংলাদেশের জন্য একটা খুব বাজে কোনো পরিণতি আসবে।
তা আমাদের প্রবলেমটা হলো যে আপনি নিশ্চয়ই হয়তো দেখেছেন যে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছাড়া হচ্ছে যে আমাদের সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে প্যারেড করছে। কিন্তু আপনি আমি আমরা যারা এই অডিও ভিজুয়াল বিষয়টা বুঝি, আমরা এটা ভালো করে পরীক্ষা করে দেখেছি, যেহেতু আমার স্টুডিও আছে আমি স্টুডিওতে দেখেছি, এটা অডিওটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই ভিডিওর সাথে। তার মানে ষড়যন্ত্রটা কার দেখেছেন। বিরুদ্ধে? হ্যাঁ, আর্মির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আর্মি মানে সার্বভৌমত্ব, আর্মির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, তারপরে পুরা একটা সরকারের বিরুদ্ধে তো অবশ্যই একটা ষড়যন্ত্র। এটা ছোটখাটো বিষয় না, এটা হাসি তামাশের কোনো বিষয় না, এটা আমি বলবো একটা সন্ত্রাসী চক্রান্ত। আপনি বলতে চাচ্ছেন যে খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য বিশেষ একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নানান ধরনের কানেকশনের মধ্য দিয়ে, এবং সেটির সাথে এক ধরনের উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী যে প্যারেড করছে তার সাথে একটি ফেক অডিও লাগিয়ে দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধরনের কোনো স্লোগান লাগিয়ে দিচ্ছে। এই এই দুটির সাথে সম্পৃক্ততা কিভাবে হতে পারে? মানে আমরা এর ভিতরে কোনো সমীকরণ কিভাবে দাঁড় করাবো? যারা যারা এই পতাকাকে প্রমোট করছেন, হ্যাঁ। এরা কিন্তু কেউই এরা কিন্তু কেউই গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। এরা সবাই খেলাফত প্রতিষ্ঠা বা খেলাফত হুম, হুম। পদ্ধতিতে বিশ্বাসী। এখন বাংলাদেশকে আক্রান্ত করলে তো আমার সশস্ত্র বাহিনীকে আক্রান্ত করতেই হবে, কারণ সশস্ত্র বাহিনী তো সার্বভৌমত্বকে প্রোটেক্ট করবে। তারা এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছে। এবং দেখুন যে কত বেপরোয়া ওরা, যে এই ভিডিও যেটা আপনিও দেখেছেন, এখানে একটা ফেক অডিও লাগিয়ে দিয়ে চালিয়ে দিল। কিন্তু এই ফেক অডিওটা একটা কনসিকুয়েন্সেস আছে, মানে বিদেশিরা সবাই বুঝবে এটা ফেক, কিন্তু বাংলাদেশের মানুষকে এক ধরনের বিচ্ছেদ জজবা তৈরি করে দেওয়া, যে আর্মিও আমাদের সঙ্গে আছে, আর্মিও নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে, মানে আসলে বিষয়টাকে উৎসাহিত করা যে তোমরা জিহাদি হও। কিন্তু এটা আমার মনে হয় যে সেনা যে আপনার জনসংযোগ বিভাগ আছে, ওনাদেরও একটা দায়িত্ব আছে একটা বিবৃতি দেওয়া যে এটা ফেক। কারণ এটা এটা না হলে অযথা একটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সবথেকে বড় কথা হলো পতাকা, এই পতাকা নিয়ে এটা কোনো ছোটখাটো বিষয় না, এটা আন্তর্জাতিক চক্রান্ত। এবং এই সমস্ত দুষ্টুমি করতে করতে যদি এরা আরো বড় কিছুর ষড়যন্ত্র করছে কিনা, কারণ আমি এটা বললাম যে এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কবজা থেকে বের হয়ে এসে নতুন কিছু করার যে একটা উদ্যোগ গভর্নমেন্ট নিয়েছে, চীন হোক আর যেখানেই হোক, এটাকে বাধাগ্রস্ত করার জন্য, এটাকে স্যাবোটেজ করে দেওয়ার জন্য এটা হইতে পারে। না, আপনি বলছেন যে ওই যে দুষ্টুমি শব্দটা ইউজ করলেন, একটা হালকা মনে হচ্ছে আমার কাছে। সেটা হচ্ছে যে জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত আহ, এরকম অনেকেই তো জামিনে ছাড়া পেয়েছেন ডক্টর ইউনূসের সময়। কেউ কেউ কারাগার ভেঙে বেরিয়ে এসেছে 5ই আগস্ট আন্দোলনের পরপরই। আহ, তাদের বিশেষ মানে তারা যে মতাদর্শ বিশ্বাসী, বিএনপি সরকারকে বিপদে ফেলা বা না ফেলা, আহ বাংলাদেশকে বিপদে ফেলা কিংবা না ফেলা, সেটা হয়তো অটোমেটিক্যালি পরোক্ষভাবে হয়ে যাবে, বিপদে পড়ে যাবে সবাই। কিন্তু তারা যে মতাদর্শ বিশ্বাস সেটাই ইস্টাবলিশ করতে চাইছে কিনা অনেক আন্তর্জাতিক কোনো কানেকশনের মাধ্যমে। দেখুন, আপনি যেটা এই মাত্র বললেন যে তারা কেউ কেউ জেল ভেঙে বের হয়ে গেছে, কেউ কেউ জামিনে বের হয়েছে, ওরা কিন্তু সবাই ইউনূস প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। কারণ ওরা জানে যে ইউনূস প্রশাসন যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতো, তাহলে তাদের ওই ওই গোষ্ঠীটার শক্তি সামর্থ্য বাড়তো, যেটা বিএনপি একটা নির্বাচিত সরকার বা যে কোনো নির্বাচিত সরকার এটাকে অ্যালাউ করবে না। কাজে তারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টি করে এটা আবার ওই ইউনূসের মতো একটা জঙ্গি শাসন চাপানোর চেষ্টা করছে। দেখুন, শুনলে খুব অপ্রিয়, যে সত্যি কথাটা কি, যে আল কায়দা বলেন আর ইসলামিক স্টেট বলেন, তার স্রষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র, সিআইএ। তালেবানদেরকে অস্ত্র কে দিয়েছিল? আমেরিকা দিয়েছিল, পাকিস্তানের মাধ্যমে। তারপরে পাকিস্তানের মাধ্যমে আমেরিকা আল কায়দা সৃষ্টি করেছে, ইসলামিক স্টেট সৃষ্টি করেছে। পৃথিবীতে যত জঙ্গি গোষ্ঠী দেখেন, বোকো হারাম বা আরো যা যা দেখেন, এটার পিছনে যখন ভালো করে খুঁজবেন, আমেরিকা। কারণ ওদের এজেন্ডাটা হলো যে এই যে গোটা মুসলিম জাতিকে, যেটা বিশ্বের এখন দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং এটা দ্রুত গতিতে বড় হয়ে যাচ্ছে,
2030-এর মধ্যে 35-এর মধ্যে ইসলাম ধর্ম বিশ্বের 1 নম্বর ধর্ম হবে। ইসলামকে বদনাম করায় দেওয়া, আটকায় দেওয়া, এটার জন্য জঙ্গিবাদ। তো আপনাকে আমি তো ইঙ্গিতই দিলাম যে যারা চায় না যে বিএনপি বা বাংলাদেশের সঙ্গে চীন বা অন্য কোনো দেশের সম্পর্ক হোক, তারা করতে পারে। আর এই সমস্ত যেগুলো দেখতেছি আমরা, আল কায়দা টাল কায়দা যাই দেখতেছেন, এটার পিছনে কিন্তু সিআইএ। কারণ আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিব, খুবই ছোট উদাহরণ, যে আপনি আল কায়দা বলুন, বোকো হারাম যাই বলুন, ওরা তো অস্ত্র ব্যবহার করে। অস্ত্রটা বিক্রি করে কে? ওয়েস্টার্ন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তো এইগুলো তাদের সৃষ্ট, তাদের অস্ত্র বিক্রির একটা মাধ্যম হলো এরা। এদেরকে তো মোবিলাইজ বাংলাদেশে ওরাই করবে যাদের নিয়ন্ত্রণে এরা। আমরা হয়তো বাহ্যিকভাবে মনে করি আল কায়দা আমেরিকার বিরুদ্ধে, ব্যাপারটা এরকম না। এটা হলো খেলা চলতেছে বাংলাদেশে, খুবই খারাপ একটা খেলা চলতেছে। বাংলাদেশ ভূ রাজনীতির একটা দাবার বোর্ডে পরিণত হয়ে গেছে। এখানে কে কে কোথায় কি খেলতেছে আমরা জানি না, তবে এই পতাকা কাণ্ড সেই খেলার একটা অংশ। আর দ্বিতীয় কথা হলো যে আপনি বলছেন যে ওই যে আমাদের একজন মহামানব বিডার চেয়ারম্যান আছেন আশিক চৌধুরী, উনি বললেন যে হুম, হুম। চীনের যে অফিস করব, অফিস করলে চীনটা বিনিয়োগ নিয়ে আসবে, 800 একর জমি দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, আপনি তো এর আগে আরো কত দেশে গেলেন, কত বিনিয়োগ নিয়ে আসলেন, তারপরে দেখলাম সবই মিথ্যা। আবার এর পাশাপাশি বলে বিদেশি বিনিয়োগ না, দেশেই বিনিয়োগ নিব। তো এই সমস্ত মিসম্যানেজ। জি। আসলে বিএনপি খুব আনডিসাইডেড। বিএনপি বিনিয়োগ চায়না থেকে পেতে হলে আমেরিকা চুক্তি বাতিল করতে হবে। আর আমেরিকার চুক্তি যেন বাতিল না করা যায়, সেই জন্য আমেরিকা অনেক রকম খেলা খেলবে। আজকে হয়তো পতাকা কাণ্ড দেখছি, কালকে অন্য কিছু দেখব। কারণ আমেরিকার ফাঁদে আমরা যখন পা দিয়ে দিয়েছি, সেই ফাঁদ থেকে বের হয়ে আসা এত সহজ না। আবারও প্রকাশ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দিলেন। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমে এই ঘোষণা তিনি দিয়েছেন। এর আগেও তিনি বলেছিলেন দেশে ফিরবেন খুব দ্রুতই, কিন্তু এবার একেবারে সময় নির্ধারণ করে দিলেন। শেখ হাসিনা কি সত্যি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটাকে এখনও আমরা তার রাজনৈতিক কৌশল হিসেবেই দেখব? শেখ হাসিনা ফেরার যে ঘোষণাটা একেবারে মানে সময় নির্ধারণ করার ব্যাপারটা ঘটালেন, এতে করে কি এই ধারণা আমরা পোষণ করতে পারি যে বন্দি বিনিময় চুক্তিতে প্রত্যর্পণ শেখ হাসিনাকে নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটা ভেস্তে গেছে? ভারতীয় পত্রিকা এবং বাংলাদেশের প্রায় সমস্ত প্রথম সারির গণমাধ্যম এই খবরটা আজকে করেছে। চলুন শেখ হাসিনার বক্তব্য কি বলছে গণমাধ্যমগুলো, সেগুলো একটু জেনে দেখে বোঝার চেষ্টা করি শেখ হাসিনার ফেরার ব্যাপারটা কতটা অথেন্টিক। ঘোষণা দিয়েছেন দেশে ফেরার, এবং এবার তিনি একেবারে সময় নির্ধারণ করে দিয়েছেন। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এবার তিনি একেবারে সময় নির্ধারণ করে দিলেন, বললেন এবছরই তিনি ফিরছেন। এই যে বলা, হয়তো আপনারা অনেকেই বাংলাদেশের গণমাধ্যমগুলোর বরাতে খবরটা শুনে ফেলেছেন, কিন্তু এই বলার পেছনের কারণটা কি, সেই কারণটা একটু বোঝার চেষ্টা করব তার বক্তব্যগুলো মোটামুটি একটু পর্যালোচনা করে। এনডিটিভি কি বলছে দেখুন। এনডিটিভির শিরোনাম করেছে তারা, আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। একেবারে সরাসরি, মানে এই বছরই আমি দেশে ফিরব, এই কথা তারা বলছে। যখন এনডিটিভি এই কথা বলছে, তখন আনন্দবাজার কি বলছে দেখুন, কলকাতার প্রভাবশালী 1 নম্বর গণমাধ্যম। তারা বলছে বাংলাদেশে ফিরবেন আগেই বলেছেন, এবার সময়সীমা পর্যন্ত জানিয়ে দিলেন, 2 বছর ধরে ভারতে আশ্রিত হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলো যখন এই কথা বলছে, তখন বাংলাদেশের গণমাধ্যমও ফলাও করে এই খবরটা জানাচ্ছে। একটি গণমাধ্যমের খবর অন্তত আপনাদেরকে জানাতে চাই, ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে এবছরই আমি দেশে ফিরব। বাংলাদেশের গণমাধ্যমও যখন এটাকে নিয়ে খবর করছে, যখন কিনা শেখ হাসিনার বক্তব্য, খবর, এই ব্যাপারগুলো প্রচারের মানে প্রচার না করার নির্দেশনা, বাধ্যবাধকতা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার। বাংলাদেশের কোনো গণমাধ্যমে শেখ হাসিনার কোনো খবর প্রচার করা যাবে না, এরকম বক্তব্য তাদের মেটিকুলাস প্রেস সচিবের মুখে আমরা শুনেছিলাম।
কিন্তু এখন বাংলাদেশের গণমাধ্যমে এটা নিয়ে খবর করছে, ফলাও করে খবর করছে। আদতে তিনি কি বলতে চাইছেন চলুন একটু ভেতরে যাই। প্রায় 2 বছর ভারতে অবস্থানরত শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরে এই দেশে ফিরবেন। এনডিটিভির সাক্ষাৎকার তাই বলছে। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম, এমনটা তিনি বলেছেন। মৃত্যুকে তিনি ভয় পান না, এটা বলেছেন 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন তিনি। প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন তিনি এবং এবারও সব বাধা অতিক্রম করে মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপরে নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে তারা ফিরে এসেছে, এই কথা বলেছেন। অভিযোগ করেছেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করেছেন তিনি। বলেছেন যে কিছু মানুষ ষড়যন্ত্র করে বাংলাদেশের মুষ্টিমেয় কিছু মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে প্রভাবিত করেছে এবং তারা প্রভাবিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সেটা একটা ষড়যন্ত্র ছিল, এমনটা বলছেন। মানুষকে প্রভাবিত করা, নেগেটিভলি প্রভাবিত করার উপায় বেছে নিয়েছিল তারা, এই ধরনের কথা সম্ভবত পরিষ্কারভাবে এবারই তিনি বললেন। দলের ওপরে যে নিষেধাজ্ঞা এবং হাজারো মামলা, সেই প্রসঙ্গে তিনি বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপরে নির্ভর করবে না। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। অর্থাৎ যে ঝটিকা মিছিল, শোডাউনগুলো হচ্ছে, এটা যে আওয়ামী লীগের পরিকল্পনারই একটা অংশ, সেটা এই বক্তব্যে বোঝা যায়। আবার কারো দয়ার উপরে নির্ভর করবে না, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে কোনো সমঝোতা বর্তমান সরকারের সঙ্গে এরকম কোনো ব্যাপার আছে কিনা। সেই প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন যে কারো দয়া, কারো সমঝোতা, পেছনের দরজা দিয়ে, পেছনের পর্দার আড়ালে কোনো ধরনের আলোচনা, এগুলো প্রয়োজন হবে না, জনগণের শক্তিতেই তারা ফিরবেন। তার উদ্বেগ, 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত এসেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তিনি এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলছেন, এটাও একটা গুরুতর অভিযোগ। সেই অভিযোগ কতটা সত্য সেটা হয়তো ইতিহাসই বলে দেবে। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে গোপন সমঝোতা, যেটা বললাম, সেরকম কোনো সম্ভাবনা নেই, সেরকম কোনো কিছু ঘটেনি। সমঝোতার প্রয়োজন হবে না, দয়ার প্রয়োজন হবে না, তারা জনগণের শক্তি দেখিয়েই ফিরবে, এরকমটা বলছেন তিনি। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে প্রতিটা মুহূর্ত অস্থিরতায় পার করছেন। আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে। কয়েকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তিনি এবছর দেশে ফেরার কথা বলছেন, একেবারে কনফার্ম করছেন এবছর। তাহলে আমরা কোনটাকে ভেবে নেব? তাহলে কি আমরা 5 আগস্ট, তার সরকারের যে পতনের সময় ঘনিয়ে আসছে, দ্বিতীয় বর্ষপূর্তি হবে এবং সেটা আয়োজনে বিরোধী দল, সরকারি দল একটা বড় পরিকল্পনাও করছে, আমরা জানছি, সেই সময়টাকে, আগস্ট মাসটাকে তিনি বেছে নেবেন? কারণ আগস্ট মাস আওয়ামী লীগের জন্য ভয়াবহ একটা মাস। 15 আগস্ট প্রথমে বঙ্গবন্ধু, এরপরে আমরা 2004-এ দেখলাম 21শে আগস্ট আওয়ামী লীগের পুরো শেকড় সহ উপড়ে ফেলার চেষ্টা করা হলো। এই আগস্টেই সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এই আগস্টেই
শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। সেই কারণে তারা আগস্টকে বেছে নেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, নাকি 16ই ডিসেম্বরকে তারা বেছে নেবে। অনেকদিন আগে থেকেই আলোচনা ছিল যে আগস্ট অথবা 16ই ডিসেম্বর এই দুইটা সময় বেছে নিতে পারেন শেখ হাসিনা ফেরার জন্য। কিন্তু আমার একেবারে স্পেসিফিক প্রশ্ন আছে, তিনি যখন বলছেন যে তার সরকার উৎখাত করা, এটা জনগণকে ভুল বুঝিয়ে ভুল মেসেজ দিয়ে বিভ্রান্ত করে একটা মুষ্টিমেয় জনগণকে কাজে লাগিয়ে এই কাজ করা হয়েছে, এই যে অভিযোগ করছেন, এরকম প্রেক্ষাপট তিনি অভিযোগ করতেই পারেন, তার অভিযোগতে তিনি করবেনই। আওয়ামী লীগের উপরে নির্যাতন হচ্ছে এটাও সত্য, আবার এটাও সত্য যে আওয়ামী লীগ দুধে দুয়া তুলসী পাতা ছিল না, আওয়ামী লীগও বিরোধীদের ওপরে নিপীড়ন নির্যাতন করেছে। তারা যদি ওই পথে না যেত তাহলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যা হচ্ছে সেই ব্যাপারে প্রতিবাদ করার লোকের সংখ্যা অনেক বেশি পেত তারা, এই কথাও কিন্তু আলোচিত হয়। এরকম অবস্থায় তিনি প্রকাশ্যে যখন বলছেন যে এবছরই ফিরবেন, সেটা কতটা অথেন্টিক, কতটা বাস্তবসম্মত, কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্নগুলো হয়তো সামনে আসবে। তবে এটা ঠিক যে শেখ হাসিনার এই বক্তব্যগুলো এবার যে স্পষ্ট করলেন, এই বক্তব্যগুলো হয়তো আওয়ামী লীগকে উজ্জীবিত করবে, অপরপক্ষে সরকারকেও এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলবে। সরকার হয়তো নতুন কৌশলে যাবে, যখন শেখ হাসিনা একেবারে সময় নির্ধারণ করে দিলেন তখন সরকার নতুন কৌশলে হাঁটবে, বিরোধী দল থেকে নতুন চাপ আসবে, সব মিলিয়ে পরিস্থিতিটা। দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এতদিন বলে এসেছেন যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। কিন্তু এবার একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চলতি বছরের মধ্যেই, অর্থাৎ এ বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে শেখ হাসিনার পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে, এমন কথা জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে প্রবাসী একজন আওয়ামী লীগ নেতা, এবং সেই ট্রাভেল পাস চাওয়া হবে 2026-এর 15ই আগস্টের আগেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কি সত্যি ফিরতে পারবেন, অথবা তিনি নিজে ফিরবেন কিনা, এই প্রশ্ন অনেকের মাঝেই উকি দিতে পারে। এবং তিনি যে মাঝে মধ্যেই বলেন তিনি দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরে আসতে চান, সেসব বিষয়ে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। যেহেতু এবার তিনি একেবারে টাইম বেঁধে দিয়েছেন দেশে ফেরার জন্য, এক্ষেত্রে সরকার কি বলবে বা কি করবে? যেহেতু ইউনূস সরকার থেকে শুরু করে বিএনপি সরকার পর্যন্ত বলে আসছে, বারবার বলে আসছে যে তাদের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দফায় দফায় অনুরোধ চাওয়া হয়েছে শেখ হাসিনাকে যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই প্রত্যর্পণ চুক্তিতেও নানান ধরনের জটিলতা রয়েছে, যাই হোক দাবি তো করা হচ্ছে। এখন তো শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে সরকারের তো, বাংলাদেশ সরকারের তো আর কোনো প্রকার দোষারোপ করার কোনো জায়গা থাকছে না ভারত সরকারের প্রতি, যে ভারত ফেরত দিতে চাইছে না বা ভারত কোনো উত্তর দিচ্ছে না। আবার বিএনপি সরকারের সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের গোপন সমঝোতা করছেন কিনা বা করা হয়েছে কিনা, এ বিষয়েও এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি মন্তব্য করেছেন, সে বিষয়ে পরে বলছি। তিনি তার সাক্ষাৎকারে কি কি বলেছেন তা একটু সংক্ষেপে আগে আপনাদের সামনে তুলে ধরি। এনডিটিভিকে ইমেইলে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরেই দেশে ফিরবেন তিনি। শেখ হাসিনা বলছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না,
1975 সালের ট্রাজেডির কথা উল্লেখ করার পাশাপাশি তিনি 21শে আগস্টের ঘটনার কথাও উল্লেখ করেন এবং তিনি বলেছেন যে প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন, ফিরে আসতে চান। এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি ইউজ করেননি, তিনি বলেছেন ফিরে আসবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মী তাদের নামে যে হাজারো মামলা, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলছেন আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়েছে কি হয়নি সেই বিতর্কে না গেলেও তার এই অংশের প্রথম বিষয়টি তো একেবারে চরম সত্য, যে দেশের অগণিত মানুষকে, লাখ কোটি মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে এই আন্দোলন অর্থাৎ 5 আগস্টের যে গণ আন্দোলন সেটিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা প্রতারিত করেছেন। মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই তাদের একেবারে স্বরূপে ফিরে এলেন এবং মানুষ যদি বুঝতে পারতো যে এই শক্তি আসলে কারা, ডিপ স্টেটের হয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নিশ্চয়ই এত মানুষের অংশগ্রহণ হতো না। খুব স্বাভাবিক, মানুষের ক্ষোভ ছিল, মানুষের ভিতরে ক্ষোভের দানা ছিল আওয়ামী লীগের সময় যে অপকর্ম বা অন্যায়গুলো হয়েছে। কিন্তু তাহলেও যখন বুঝতে পারতো যে একটা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের আন্দোলন, এটি স্বাভাবিকভাবে সরকার পতনের আন্দোলন হতো নিয়মতান্ত্রিক উপায়ে, সেটিও হতে পারে, যে কোনো রাজনৈতিক শক্তি করতেই পারে, কিন্তু এর ভিতরে যে একটা সূক্ষ্ম গভীর ষড়যন্ত্র সেটি মানুষ নিশ্চয়ই বুঝতে পারেনি। যাই হোক, শেখ হাসিনা বলছেন ওই সাক্ষাৎকারে যে 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত হানা হয়েছে। এটাও চরম সত্য কথা। এই কথা যেই বলুক না কেন তার সঙ্গে আমরা একমত পোষণ করতে চাই। তিনি বলছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। যেটি বলছিলাম যে বিএনপির সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতা হয়েছে কি না তার ফিরে আসার বিষয়ে, সেই বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিয়েছেন এবং এই ধরনের একটি গুঞ্জন তো রয়েছে, সেইগুলোকে তিনি সব অ্যাভয়েড করে তিনি বলছেন যে প্রশ্নে ওঠে না। আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গায় এসে অবশ্যই অনেকের কাছে একটু খটকা লাগতে পারে, এটি চরম বাস্তবতা, যে তিনি তো খুব সহজে ফিরতে পারবেন না। যদি প্রথমত বলি যে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেটাকে তিনি মাথায় নিয়ে ফিরতে পারেন। তার কারণ তিনি দেশে ফিরে এলেই তো সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে না, তাই না? নিশ্চয় নানান ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে। তো তিনি এর আগে একবার বলেছেন যে আমি আর কদিন বাঁচবো, আমি দেশের মানুষের মাঝে গিয়ে যে কদিন বাঁচা যায় বাঁচতে চাই। তো যদি সত্যি সত্যিই তিনি সেই ধরনের মানসিকতা পোষণ করেন, তিনি এসে সব ধরনের মামলা ফেস করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি, যে আমরা যা দেখছি, আমরা যা শুনছি, আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু ঘটছে কিনা, ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক নানান কানেকশনের মাধ্যমে নানান ধরনের সমঝোতা বলি, নানান ধরনের শর্ত বলি, এগুলো হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি যদি ফিরতেই চান এবং ফেরেন,
এটুকু আমাদের ধরে নিতে হবে, অনেক কিছু না হলেও কিছু কিছু শর্ত তাকে মেনে নিয়ে আসতে হবে। কী ধরনের শর্ত তা হয়তো আমরা জানি না, তবে এটুকু অনুমান করা যায়। এবং তিনি দেশে ফিরে এলে নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত হবেন। এ কথা আবারও বলি, বারবার বলি, ডক্টর ইউনূস সরকারও চায়নি শেখ হাসিনা দেশে ফিরে আসুন। যতই বলা হোক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, ঠিক একইভাবে বিএনপিও যত বলুক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, আমার মনে হয় কেউ সত্যি সত্যি চায় না শেখ হাসিনা দেশে ফিরে আসুক। এমনকি এনসিপি যে নেতারা, যারা গণ আন্দোলন বা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যাদের রাজনৈতিক পুঁজি এখন শেখ হাসিনা এবং ভারত বিরোধিতা, তারাও চান না। এটি মোটামুটি আমি স্পষ্ট করে বলতে পারি, আমার মনে হয় যে তারাও চায় না দেশে ফিরে আসুক শেখ হাসিনা। তারাও জানে শেখ হাসিনা ফিরে এলে কি হতে পারে। অতএব যেগুলো দাবি করা হয়, যেগুলো বলা হয়, সেগুলো শুধুই বাগাড়ম্বর। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন এই বছরের মধ্যে ফিরে আসতে চান, আমার মনে হয় এটি একেবারে হালকা কোনো বিষয় নয়। এর আগে ইনডিরেক্টলি বা ধোঁয়াশাচ্ছন্নতার মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন দেশে ফিরে আসার বিষয়ে, সেগুলোর সঙ্গে এবারের ঘোষণাটি অনেক অনেক পার্থক্য। এখন আমাদের দেখার বিষয় সরকার আসলে কি বলে।